এটা যে কত বড় কঠিন একটা মা শুধু বলতে পারে। কোন পর্যায়ে গেলে একটা মা তার সন্তানের জন্য এভাবে কোর্টে আসে, তার নামে তার বিরুদ্ধে কথা বলে, এটা যে কত কষ্ট শুধু সেই মা শুধু বুঝতে পারে। আমার ছেলে বাইরে বিদেশে লন্ডনে থাকতো, ওখানে এসে সেটেল হওয়ার চেষ্টা করতেছে আর কি। কিন্তু মধ্যে আমার স্বামী অসুস্থ হয়ে যায়। আমার স্বামী স্বাভাবিকভাবে যখন মানুষ অসুস্থ হয়ে যায় তখন সে তার নিজের কাছের লোকজনকে সে পাইতে চায়, সন্তানকে পাইতে চায়, ভাই বোনকে পাইতে চায়। তো সেইভাবে সে বারবার ছেলেকে বলতো যে তুমি চলে আসো, তোমার থাকার দরকার নাই। আসার পর ছেলে তখন কি শুনলো, কি জানলো, কোথায় কি হলো জানি না আমি। সে আমাকে নানাভাবে মানুষভাবে শারীরিক অত্যাচার শুরু করলো এবং সে অকথ্য ভাষায় দুর্ব্যবহার শুরু করলো। স্বামী বেঁচে থাকাকালীন থেকেই শুরু হয়েছে। তারপর তো আমার স্বামী ধীরে ধীরে আর অবনতি ঘটে, এক পর্যায়ে উনি মৃত্যুবরণ করে। তারপরে সে তখন আমার কাছে দখল করবেন সম্পত্তি প্রপার্টির দাবিতে। তখন আমি বললাম যে তুমি অবশ্যই পাবা, আইনত শরীয় অনুযায়ী তুমি তা পাবা। তুমি একা কেন, তোমরা সব ভাই বোনই পাবা। আমার কাছে যা আছে সে তোমার বাবারটা যেমন তোমরা পাইছো তেমনি আমারটাও তোমরা পাবা, কিন্তু এই মুহূর্তে তোমরা পাবা না। এখন এই মুহূর্তে আমারটা আমার কাছে থাকবে। তখন সে বলে যে তাহলে আপনি যখন 20 বছর বাচ্চা থাকতাম, 20 বছর না পেয়ে থাকতাম, তাই যদি আল্লাহ যদি আমার 20 বছর হায়াত দেয় তাহলে তাই হবে। তাহলে আপনি রানীর মতো থাকবেন। আমি যদি আল্লাহ যদি রানীর মতো রাখে তাহলে রানীর মতো থাকবো, আল্লাহ যেভাবে রাখবে আমি সেভাবেই থাকবো। এইভাবে মানে এই প্রতিদিন কোনো না কোনো বিষয়ে আমাকে মানসিক টর্চার করতে হয়। সারাক্ষণ ভিডিও করে, সারাক্ষণ নানান রকম কথা বলে। আমার কর্মচারীদেরকে আমার কাছে ঘেঁচতে দেয় না। আমার কর্মচারীদেরটা রেখে আমি রাখতে পারি না, দুদিন থেকে তারা চলে যায়, তাদেরকে ভয়ভীতি দেখানো হয় এবং নানান রকম শারীরিক মানসিক করতেছে। এক পর্যায়ে সে মেরে ফেলার হুমকিও সে দিছে আমাকে। রেগে গেলে সে আমাকে মেরে ফেলবে, কেটে ফেলবে। তো এইভাবে তো আমি সবসময় একটা আতঙ্কে থাকি, ভয়ে থাকি যে কখন কী হয়ে যায়, কখন কে যায়। ছেলেকে মারছে, মেয়েকে মারছে। এখন আমি না পেরে নিরুপায় হয়ে আমি এখন আইনের আশ্রয়ের দ্বারস্থ হয়েছি যে আইনের সাহায্যে তাকে আমাকে একটা কোনো ব্যবস্থা নিক, আমাকে একটা প্রোটেকশন দিক, যাতে আমার কোনো বিপদ না ঘটে বা আমার ছেলেমেয়ের কোনো বিপদ না ঘটে। ও সম্পূর্ণই প্রপার্টির কারণে, এবং এটা ও সব শুরু থেকেই ও এরকম ছিল। ইভেন আমার ছোট ভাই যখন হয়েছে সেটাও তার বিরক্ত ছিল, কেন আরেকটাভাবে তার সম্পত্তির ভাগ চলে আসবে। যেমন ছোটোবেলায় সে আমার ছোট ভাইকে তার বন্ধুদের সামনে আনতে দেন, ওর বন্ধুরাও এটা সাক্ষী। ছোট মানুষ হাত খেলতে তো চলেই যাবে, আসতে দিত না, বিরক্ত হতো, শাসন করতো, আমাদের কাছে দিয়ে যেত, পরিচয় দিতে চেত না। আচ্ছা, যে আপনার বাবা যখন অসুস্থ ছিল তখন মনে হয় আপনাদের ওখান থেকে প্রায় 1,14,70,00,000 টাকা মতো আমাদেরকে এই টাকার, এটা তো আপনার বাবার প্রপার্টি। হ্যাঁ, আপনারা কি কোনো অংশ পেয়েছেন কি? আমরা কোনো কিছুই পাইনি। ইভেন ও যে নিয়েছে এটাও আমরা পরে জানছি। ও নিয়ে নেওয়ার পরে আমরা ঘটনাক্রমে এটা জানতে পারছি। এটা কিভাবে নিছেন? সেইটা অ্যাকচুয়ালি এটা পাপার মোবাইলের মাধ্যমে। যেহেতু পাপা অসুস্থ ছিল, তার যিনি সব টাকা পয়সা ফাইন্যান্সের বিষয়টা তখন যেহেতু সে বড় ছেলে তাকে দেওয়া হয়েছে, তখনই সে ওই এখতিয়ারে গিয়ে সে এই জিনিসটা করেছে। টাকা পয়সা নিয়ে মা ছেলের মধ্যে একটা ঝামেলা হওয়ার পর থেকে এই ছেলে মাকে একবার মারধর করতে চায়। এটা নিয়ে মা নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে 107 ধারা একটি মামলা করে। সেখানে ছেলে কোর্টে এসে মুচলেখা দিয়ে যায় যে সে আর এরকম কোনো ঘটনা ঘটাবে না। এর পরবর্তীতে ওই ছেলে আরও 6 মাস পরে মাকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে এবং মা একদিন মেডিকেলে ভর্তি থেকে তারপরে আবার কোর্টে এসে উনি মামলা করার পরবর্তীতে কোর্ট তাকে সাবধান করে দেয় যে না, আপনি এই ধরনের কোনো ঘটনা ঘটাবেন না। মায়ের সাথে মিলেমিশে মায়ের জিম্মায় তাকে জামিন দেয়। মায়ের জিম্মায় জামিন নেওয়ার পরে সে পরবর্তীতে এই অবস্থায় মাকে প্রত্যেক দিন মামলা তুলে নেওয়ার জন্য এবং এই বাসায় মায়ের সাথে থেকে তার 6 থেকে 8 জন বডিগার্ড গানম্যান সহ সে ঘুরে মাকে অল টাইম থ্রেটের মধ্যে রাখে যে মা এবং বাকি 2 সন্তানকে সে যে কোনো সময় মেরে ফেলবে। এটা মায়ের বক্তব্য। এই বক্তব্য অনুযায়ী আমরা বর্তমান বাংলাদেশে পারিবারিক সহিংসতা এবং প্রতিরোধ আইনে 2010-এ আমরা একটি মামলা আবেদন ফাইল করেছি সিএমএম কোর্টে। সেটা আজকে আমরা ফাইল করেছি, কোর্ট সেটা আমলে গ্রহণ করেছে।